My loving students and my followers, today you see I have taken another very important class, isn't it? আমি এর আগে তোমাদের বাংলা বাক্যে শুড কখন ব্যবহার করবে, SHOULD শুড কখন ব্যবহার করবে, বাংলা বাক্যে ক্রিয়াপদের উচ্চারণের সাথে কি থাকলে শুডের কোন কোন গঠনকে দিয়ে বাক্যটা তোমরা তৈরি করবে, ট্রান্সলেট করবে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে, সেগুলো আমি আগের ক্লাসে করিয়েছি। আজকে যে আলোচনাটা দেখো, আমরা মাস্ট নিয়ে আলোচনা করব। আমার আগের ক্লাসেও তোমাদেরকে আমি বলেছি যে মোডাল অক্সিলারি ভার্বটা কি, তাদের মধ্যে কারা কারা পড়ে, এটা আমার আগের ক্লাসেও আলোচনা করা আছে। আজকে আমি মাস্ট, এই যে ভার্বটি, এটা আমাদের ভীষণ কমন ভার্ব, এটাকে আমরা বলি মোডাল অক্সিলারি, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে বললে বলি যে এটা একটা হেল্পিং ভার্ব। এবং মাস্ট ভার্বটা শুডের মতোই ভীষণ কমন ইউজ এবং ভীষণ ইম্পর্টেন্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা শুড তার বিভিন্ন গঠন হয়, মাস্ট তার বিভিন্ন গঠন হয়, বাংলা ক্রিয়াপদের উচ্চারণে কি থাকলে তোমরা শুডের ওই প্রয়োগগুলো ঘটাবে এবং মাস্টের ওই প্রয়োগগুলো ঘটাবে, এগুলো তোমাদের জানতে হবে। ক্লিয়ার? দেখো, আমরা শুড এবং মাস্ট সম্বন্ধে, ওরা হেল্পিং ভার্ব, ওদেরকে কোথায় ব্যবহার করব গ্রামার বই থেকে শিখে বসে থাকলাম। কিন্তু যখন রিয়েল ফিল্ডে তুমি যাবে একটা বাক্য তৈরি করতে বা বলতে, সেখানটায় বাংলা ক্রিয়াপদের কোন উচ্চারণে কি অবস্থা থাকলে তুমি মাস্ট অথবা শুডের যে গঠনগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারো, সেটা জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেখো, আজকের আমার এই ক্লাসে আমি কি কি বিষয় এনেছি দেখো, কত সহজে তোমাদেরকে বোঝানো যায় যে তুমি একটা বাংলা বাক্যে কখন তুমি মাস্ট ইউজ করবে। এবার দেখো কি বলা হয়েছে, শোনো। এই যে এই তিনটা কেস আমি নিলাম, ঠিক আছে? এই তিনটা কেস নিলাম, নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলা বাক্যের ক্রিয়ায় কোন উচ্চারণটা পেলে তুমি মাস্টের প্রয়োগ ঘটাবে। বলছি বাংলা বাক্যে অবশ্যই অথবা তেই হবে, যেতেই হবে, অবশ্যই করতে হবে। যদি এই টার্মগুলো পাও তোমার বাংলা বাক্যে, অবশ্যই অথবা তেই হবে, কোনো কাজ করতেই হবে, যেতেই হবে, পড়তেই হবে, এই সেন্সগুলো, এই উচ্চারণগুলো যদি বাংলা বাক্যে তোমার চলে আসে, তাহলে তখন তুমি বুঝবে এটাকে আমার এই ফর্মে লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে অ্যাক্টিভ গঠন। সাবজেক্ট লিখবে, মাস্ট লিখবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে। এটাকে অ্যাক্টিভ, যখন কর্তা নিজে কাজটা করবে। ক্লিয়ার? এই যে আমি এখানে লিখে রেখেছি, অ্যাক্টিভ যখন কর্তা সাবজেক্টে থাকে, অর্থাৎ কর্তা যখন নিজে কাজটা করে। আমরা এর আগেও বহু আলোচনায় শিখেছি যে একটা অ্যাক্টিভ বাক্য কখন আমরা বলি, যদি দেখি যে সাবজেক্ট নিজে কাজ করছে। তাহলে আমার এই বাংলা ক্রিয়ায় যদি এগুলো থাকে আমার বাংলা বাক্যে, অবশ্যই তেই হবে, এই রকম উচ্চারণগুলো যদি তোমার বাংলা বাক্যে চলে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে, আগে দেখে নেবে যে সাবজেক্ট নিজেই কাজটার সাথে যুক্ত কিনা, মানে সাবজেক্ট নিজে করছে কিনা। তাহলে তোমাকে অ্যাক্টিভের এই গঠনের বাক্যটাকে সাজাতে হবে সাবজেক্ট মাস্ট V1 ফর্মে। ক্লিয়ার? দেখো কত ছোট্ট করে বিষয়টা মনে রাখলেই তোমরা মাস্টের ইউজটা শিখে ফেলতে পারবে। আমি সেই ইউজগুলো তোমাদেরকে বেশি করে দেখানোর চেষ্টা করছি, যেগুলো আমাদের কমন ইউজ, বাংলা বাক্য তৈরি করতে গেলেই এরা কিন্তু এসে দাঁড়াবে তোমাদের সামনে। ওকে, নাও ইউ সি, আমি অবশ্যই ইংরেজি শিখবো। ক্লিয়ার ব্যাপারটা? ইংরেজি শিখবো, অবশ্যই শব্দটা আছে, এবং এই যে বেবো বা, এটা একটা ফিউচার সেন্স, তাই না? তাহলে মাস্টের কিন্তু ফিউচার সেন্স এটা। ক্লিয়ার? আমি যদি সেদিকটা নাও যাই, শুধু এই ব্যাপারটা যদি আমি বাক্যে আমার থেকে যায়, অবশ্যই ইংরেজি শিখবো, অবশ্যই কাজটা করব, তাহলে আমি বুঝে নিব এই যে আমি আছি সাবজেক্ট নিজে কাজটা করতে চায়। তাহলে সাবজেক্ট যখন বাক্যে আছে, তাহলে এই ফর্মে আমাকে এটা ট্রান্সলেশন করতে হবে।
তাহলে দেখো আই, সাবজেক্ট বসে গেল আই, এবার আয়ের পরে কি বসাবো, মাস্ট বসালাম। ক্লিয়ার? তারপরে বলছে V1, তাহলে এখানে শেখা, এই যে শিখবো, শেখাটা হচ্ছে আমার বাংলা ক্রিয়া, ক্রিয়াপদ, ঠিক আছে, মূল ক্রিয়া। তাহলে শিখবো কি হচ্ছে, লার্ন। ক্লিয়ার? তাহলে আই মাস্ট লার্ন হয়ে গেল। তাহলে এটা আমার V1 হয়ে গেল, এটা আমার মাস্ট হেল্পিং ভার্ব হয়ে গেল HV, এবং এটা আমার সাবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এইবার আমি কি শিখবো, ইংরেজি। তাহলে আমি এখানে লিখে দিই ইংলিশ, বা আমি এইভাবেও লিখতে পারি ENGLISH। ক্লিয়ার? এবার দেখো, তাকে সত্য কথা বলতেই হবে, মানে তাকে সত্য কথা বলতেই হবে। ক্লিয়ার? তাহলে কে বলবে, তাকে সত্য কথা বলতেই হবে। এই জায়গাটা একটু খেয়াল করো, ই আর হবের উচ্চারণ আছে, তার মানে তেই হবে। ক্লিয়ার? এবং কে বলবে, এ বলবে। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট নিজেকেই সত্যি কথাটা বলতে হবে। তার মানে এই উচ্চারণ, এই যে দেখো অবশ্যই উচ্চারণ বা তেই হবে উচ্চারণ, বাংলায় এই উচ্চারণগুলো যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বুঝবে যে আমার এই ফর্মে বাক্যটাকে লিখতে হবে। ক্লিয়ার? এবং তাকে, এটা তোমার সাবজেক্ট, যেমন আমি, এটা একটা সাবজেক্ট, আমাকে কাজটা করতে হবে, তাকে কাজটা করতে হবে। ঠিক আছে? তাহলে সাবজেক্ট এরা কাজটা করবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি বসিয়ে দিলাম হি, তারপরে কি বসাতে বলছে, মাস্ট। ক্লিয়ার? তাহলে হি মাস্ট। ঠিক আছে? এবার কি, কথা বলা, কথা বলাটা হচ্ছে আমার বাংলা ক্রিয়া, এটার V1 ফর্ম বসাতে বলছে, তাই না, ভার্বের V1 ফর্ম। তাহলে কথা বলা, তাহলে কি হবে, হি মাস্ট টেল। ক্লিয়ার? এইবার কি হচ্ছে, হি মাস্ট টেল, সে অবশ্যই বলবে, কি বলবে, সত্য কথা, তার মানে হি মাস্ট টেল দ্য ট্রুথ। দেখো বাক্যটা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে হি মাস্ট টেল দ্য ট্রুথ। তাহলে এটা আমার সাবজেক্ট হয়ে গেল, এটা আমার মাস্ট হেল্পিং ভার্ব, এটা আমার V1, এটা হেল্পিং ভার্ব, এটা আমার সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখো, সাবজেক্ট মাস্ট B1, সাবজেক্ট মাস্ট B1, বাকিটা বসিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর কেসটা কি বলেছে, ভালো করে খেয়াল করো। যখন সাবজেক্ট উল্লেখ থাকে না, অর্থাৎ যখন দেখবে সেম উচ্চারণই পাবে, অবশ্যই তেই হবে, এই উচ্চারণই পাবে। ঠিক আছে? কিন্তু এখানে যেমন আমরা সাবজেক্টগুলো পেয়েছি, কে কাজটা করবে সেটা আমরা পেয়েছি, আবার কখনো কখনো দেখবে কে কাজটা করবে সে উজ্জ্ব আছে, নেই। তার মানে কে কাজটা করবে তাকে, সেটা ইম্পর্টেন্ট না, আলোচনায় আনার কোনো প্রয়োজন নেই, কিন্তু কাজটা ইম্পর্টেন্ট বলে কাজটাকে সাবজেক্টের জায়গায় আমরা নিয়ে চলে আসি। সেক্ষেত্রে আমরা কি বলি, অবজেক্টটাকে সাবজেক্ট আকারে তখন বসাই, তার মানে কাজটাকে তখন আমরা সাবজেক্ট আকারে বসিয়ে দিই, তারপরে এই ফর্মটা আমরা বসাই। এটা কি ফর্ম, এটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব যত আছে, দ্যাট ইজ মোডাল অক্সিলারি তোমাদের যা আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে। তাহলে দেখো বিষয়টা, যে তখন আমাদের কি ফর্মে লিখতে হবে, তখন আমরা কর্মটা যাকে গুরুত্ব দিতে চাই, এখানে সাবজেক্টকে গুরুত্ব, সাবজেক্ট নেই, তার মানে আমার বাক্যের শুরুতে তো কিছু বসাতে হবে, তখন আমার কর্মটা, কাজটাকে আমি সাবজেক্টের জায়গায় এনে বসাবো, যেটা আমরা প্যাসিভে করি। আর আমরা কি জানি, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এই যে মোডাল অক্সিলারি গুলো আছে, তাদের প্যাসিভ ফর্ম কি, সেই মোডাল অক্সিলারি বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, এটা আমাদের প্যাসিভ স্ট্রাকচার, তাই না, প্যাসিভ স্ট্রাকচার এটা, খেয়াল করো। তাহলে আমি এখন বাক্যটা দেখছি, ইংরেজি অবশ্যই শিখতে হবে, কে শিখবে, নেই, কাজটা কি, ইংরেজি শেখা, সেটাকে করতে হবে। তাহলে আমার চলে আসলো কর্ম, অবজেক্ট, ইংলিশকে আগে লিখে দিলাম, ঠিক আছে, ইংলিশ। ক্লিয়ার? এইবার তার সাথে আমার মাস্ট বি, মাস্ট বি। এবার শেখা ইংরেজি লার্ন, তার 3 নম্বর লার্ন।
ক্লিয়ার? তাহলে ইংলিশ মাস্ট বি লার্নড, ইংলিশকে অবশ্যই শিখতে হবে। তাহলে বুঝলে যে যে মাস্টের যে আমি অ্যাক্টিভ গঠন কখন ব্যবহার করব, প্যাসিভ গঠন কখন ব্যবহার করব। ঠিক আছে, উচ্চারণ একই আছে, দেখো অবশ্যইও আছে, আবার তেই হবে, একই উচ্চারণ, এখানেও সেম এখানেও। কিন্তু এখানে আমি বা তাকে দিয়ে কাজটা করা হচ্ছে বলে আমরা অ্যাক্টিভে তার গঠন লিখলাম, এখানটায় সে অর্থে কাকে দিয়ে কাজটা করা হবে মানে কে করবে সে নেই বলে আমরা এটাকে প্যাসিভ ফর্মে লিখলাম। এইভাবে কিন্তু বাংলা বাক্য পড়ে তোমাদের কিন্তু ব্যাপারগুলোকে মনে রাখতে হবে যে এখানে কর্তা আছে, কর্তা থাকলে এই ফর্মে আমি লিখব, এখানে কর্তা নেই তখন আমার প্যাসিভ ফর্ম এটাই লিখব। তাহলে কোন উচ্চারণে কি প্যাটার্নে আমি ট্রান্সলেশন গুলো করব অ্যাট দি টাইম অফ রাইটিং অ্যান্ড অ্যাট দি টাইম অফ স্পিকিং, ঠিক আছে, আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। দেখো ধূমপান ত্যাগ করতেই হবে, কে করবে নেই, সুতরাং ধূমপানটা হচ্ছে আমার কর্ম, এটাকে ত্যাগ করতে হবে। তাহলে কি লিখলাম, স্মোকিং, ক্লিয়ার করো, স্মোকিং ধূমপান। এবার এটাকে ত্যাগ করতে হবে, তাহলে আমার সাবজেক্ট বসে গেল। এবার আমার মাস্ট বি ফর্মটা বসিয়ে দাও, মাস্ট বি। এবার তোমার ভার্ব ত্যাগ করা, এই যে ভার্বটা বাংলা ক্রিয়া ত্যাগ করা, তাহলে আমরা ত্যাগ করা কি বলি, গিভ আপ, এটা গ্রুপ ভার্ব, তার সাথে 3 নম্বর ফর্ম হবে, তাহলে কি বসাবো, গিভেন আপ। এটা আমার ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, এই যে 3 নম্বর ফর্ম প্যাসিভ ফর্মে 3, সুতরাং আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ, গেভ, গিভেন বসালাম, তাহলে স্মোকিং মাস্ট বি গিভেন আপ। দেখো কত সুন্দর, তুমি যদি একবার ধরে নিতে পারো তাহলে কত সুন্দর বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবে। ওকে, এখন আমি 3 নম্বর কেসটায় যাব, অবশ্যই করেছো বা করেছে, এরকমও আমাদের টার্মগুলো আসে, এটা যেমন ফিউচার টার্মে বেবো বাতে আসছে, এটা কিন্তু আমাদের এই যে ছেছি টার্মে আসছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টার্মে মাস্টের ব্যবহার। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ তোমরা দেখেছো, ছে, ছি, ছো, গিয়েছো, এসেছে, করেছো, এইরকম আছে, তাই না? তাহলে এই উচ্চারণগুলো যখন তুমি পাচ্ছ, তার সাথেই এই অবশ্যই বা নিশ্চিত রূপে, অবশ্যই বা নিশ্চিত রূপে এই শব্দগুলো যখনই তোমার বাংলা বাক্যে চলে আসছে, তখন তোমার প্রেজেন্ট পারফেক্টের মাস্টের ইউজটা কেমন হবে সেটা এখানে করে দেওয়া আছে। তাহলে দেখো এই যে এটাকে আমরা কি ফর্মে লিখছি, অ্যাক্টিভ। কেন কেন অ্যাক্টিভ বললাম, এখানটায় আমার প্যাসিভ হতে গেলে হ্যাজ হ্যাভ যখন আছে তারপরে বিন থাকতে হবে, এখানে নেই, তার মানে এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে, কারণ আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি হ্যাজ হ্যাভ এর পরে ভিত্রি, আর প্যাসিভ স্ট্রাকচারে কি জানি, হ্যাজ হ্যাভ এর পরে বিন প্লাস ভিত্রি, এখানে বিন নেই, এই এটা অ্যাক্টিভ। এবং এখানে আমরা কি করছি দেখো, সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এসব ক্ষেত্রে তুমি কি করছো, সাবজেক্ট আছে সে, তাহলে আমি বসাই দিলাম সে, হি, আর এখানে অবশ্যই বাড়ি চলে গেছে বা নিশ্চয়ই বাড়ি চলে গেছে, একই সেন্স, তাহলে এখানে গেছে আছে, তার মানে আমার মাস্টের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করব। তাহলে আমার ফর্ম কি আছে, মাস্ট, তারপরে বসাতে বলছে হ্যাভ, তারপরে বসাতে বলছে ভিত্রি, তার মানে রিচড বা অ্যারাইভড, যেটা ইচ্ছা বসাও। তাহলে কি লিখলাম, তাহলে কি লিখলাম, হি মাস্ট হ্যাভ রিচড, ঠিক আছে? এবার বাড়ি, তাহলে হি মাস্ট হ্যাভ রিচড হোম, ক্লিয়ার? তাহলে হি মাস্ট হ্যাভ রিচড হোম, সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে, ক্লিয়ার? তাহলে এই ধরনের সেন্সে তুমি কিভাবে মাস্ট কি ইউজ করবে সেটা আমি দেখালাম, ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো তুমি অবশ্যই ভুল করেছো, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, তুমি অবশ্যই ভুল করেছো, এখানে সাবজেক্টের ব্যবহার আছে তুমি, তাহলে আমি ইউ বসাই দিই, ভেরি সিম্পল। তা অবশ্যই ভুল করেছো, অবশ্যই সাথে এই ছেচি ছো আছে, দেখো অবশ্যই সাথে বা নিশ্চয়ই সাথে ছেচি ছো, তাহলে অবশ্যই বা নিশ্চয়ই সাথে তোমার বাংলা ক্রিয়াপদ যদি ছেচি ছো থাকে, তাহলে মাস্টের
পারফেক্ট ফর্মটা অর্থাৎ মাস্ট হ্যাভ প্লাস ভি3 ফর্মে বাক্যটা লিখতে হবে। এই কটা জিনিস ছোট ছোট জায়গাগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, একটু প্র্যাকটিসে ধরে রাখতে পারো, দেন ইউ উইল ফাইন্ড ইউরসেলফ in some comfortable zone in case of writing and speaking, isn't it? Now you see, তাহলে ইওর পরে কি লিখবো? মাস্ট, সাবজেক্টের পরেই তোমাকে এই ফর্মটা লিখে দিতে বলছে। মাস্ট হ্যাভ, এই যে সাবজেক্ট আছে সাবজেক্ট ইউ লিখে দিয়েছি, তারপরে এই ফর্মটা লিখে দাও মাস্ট হ্যাভ, তারপরে ভি3, তার মানে ভুল করেছো, ঠিক আছে? তাহলে ভুল করা ইংরেজি শব্দ কি আছে? মিস্টেক। তাহলে মিস্টেক তার 2 নম্বর ফর্ম ভি2 ফর্ম হচ্ছে মিস্টুক, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মিস্টেকেন। তাহলে ইউ মাস্ট হ্যাভ মিস্টেকেন। ক্লিয়ার? দেখো কত মানে সোজা, আমার এই জায়গাগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি এই ধরনের বাক্যগুলোকে কত সোজাভাবে ট্রান্সলেট করে দিতে পারি। ইউ মাস্ট হ্যাভ মিস্টেকেন, তুমি অবশ্যই ভুল করেছো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এই যে সেটটা যেটা আমরা 3 নম্বর দেখালাম, যে যখন তোমার বাংলা বাক্যে অবশ্যই বা নিশ্চয়ই তার সাথে বাংলা ক্রিয়া পদের উচ্চারণ ছেছি ছো আছে, তখনই তোমরা বুঝবে যে আমাদেরকে মাস্টের পারফেক্ট ফর্ম যেটা আছে সেটা ব্যবহার করে বাক্যটাকে তৈরি করতে হবে। ভেরি সিম্পল, ওকে? আবার যখন তুমি বেবো বা ফিউচার সেন্সে আছে তখন অবশ্যই অথবা তেই হবের ক্ষেত্রে কিভাবে তুমি অ্যাক্টিভ এবং প্যাসিভ করতে পারো সেটা আমি দেখিয়েছি। এবার চলো এই সেন্সটার প্যাসিভটাকে আমরা দেখানোর চেষ্টা করি, ওকে? তাহলে দেখো কি বলছে এখানটায়, যখন কর্তা অনুপস্থিত থাকবে বাক্যে তখন আমরা এটাকে কিভাবে করব সেটা একটু দেখে নাও। ক্লিয়ার? কি বলেছে? তোমার বাংলা বাক্যে অবশ্যই অথবা নিশ্চয়ই অবশ্যই বা নিশ্চয়ই, বাংলা বাক্যে অবশ্যই বা নিশ্চয়ই সাথে কি থাকবে? ছি ছো, এই উচ্চারণগুলো থাকবে ক্রিয়ার সাথে, ঠিক আছে? একটু পরিষ্কার করে বলে দিই তোমাদের সুবিধা হবে। ক্রিয়া মানে ভার্বটা প্লাস এর সাথে ছি বা ছো থাকবে উচ্চারণ, যেটা এখানে করলাম। ক্লিয়ার? আর কি থাকবে? কর্তা, কর্তা না থাকলে করে দিই, কর্তা না থাকলে, কর্তা না থাকলে এই শেষটাই করব। দেখো বাংলা বাক্যে অবশ্যই বা নিশ্চয়ই থাকবে, তারপর ক্রিয়াটা থাকবে, তারপর ছিছো থাকবে, তার মানে এই ফর্মটাই আমরা করব। এখানে যেমন কর্তা ছিল, সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে, তুমি অবশ্যই ভুল করেছো, এখানে সে বা তুমি কর্তা আকারে আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে কর্তা না থাকলে তখন আমাদের ফর্মটা কি হবে, তখন আমাদের এর প্যাসিভ ফর্মটা কি হবে? ভেরি সিম্পল, আমরা এখানে লিখে দিই সাবজেক্ট। এই সাবজেক্টটা একটু আগে বললাম কর্তা যদি না থাকে তাহলে সাবজেক্ট কোথা থেকে আসলো? আসলে কর্মটা যখন কর্তা না থাকে তখন কর্মটা দিয়ে তোমার সেন্টেন্সটা শুরু হয়, কর্মটা তখন সাবজেক্টের জায়গা নিয়ে নেয়, অবজেক্টটা তখন সাবজেক্টের জায়গা নিয়ে যায়, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস মাস্ট, খেয়াল করো, মাস্ট হ্যাভ, এই ফর্মটা লিখে দিবে মাস্ট হ্যাভ বিন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম প্লাস ভি3। এবার বাকি অংশ বসিয়ে দাও। তাহলে একটা বাক্য নিই, চলো উদাহরণ হিসাবে একটা বাক্য নিই। যেমন মনে করো বইটি
অবশ্যই বইটি অবশ্যই পড়া হয়েছে। খেয়াল কর, বইটি অবশ্যই পড়া হয়েছে। ঠিক আছে, তাহলে বইটি অবশ্যই পড়া হয়েছে। তাহলে এইখানটায় দেখো একটা জিনিস, কে পড়েছে নেই। যদি এখানে কেউ থাকতো তুমি অবশ্যই পড়েছ বইটিকে, তাহলে বইটি অবজেক্ট ছিল, কিন্তু এখানে সাবজেক্ট নাই বলে সেই অবজেক্টটা আমি সাবজেক্টের জায়গায় এনে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কে বইটি পড়েছে নাই, তাহলে আমি দ্য বুক, দেখো দ্য বুক আমি এটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিয়েছি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিয়েছি। এইবার দ্য বুকের পরে কি বসবে, এই যে ফর্মটা বসবে প্যাসিভের ফর্মটা বসবে। যখন কর্তা থাকে না তখন আমরা কি করি, আমাদের প্যাসিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হয়। খেয়াল রাখো, কর্তা যখন উজ্জ থাকবে তখন আমাদের কি করতে হবে, সেন্টেন্সটা আমাদের প্যাসিভ ফর্মে লিখতে হবে, কর্মটাকে কর্তার জায়গায় বসাতে হবে। কারণ একটা বাক্য তৈরি করতে গেলে তুমি তো মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা কি জানি একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। এখন দেখা যাচ্ছে যে সাবজেক্ট নেই, তাহলে বাক্যটা শুরু করবে কিভাবে, তখন অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় এনে বাক্যটা শুরু করতে হবে, তখন বাক্যের স্ট্রাকচারটা প্যাসিভ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্যই আমাদের অ্যাক্টিভ প্যাসিভের ধারণাটা নিতে হয়, যে আমি কখন প্যাসিভ করব, কখন অ্যাক্টিভ করব। কর্তা কাজ করছে নিজেই যদি বাক্যে থেকে যায়, তাহলে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে আমার অসুবিধা নেই। যে এখানটায় আমরা কি বলছি, কর্তা না থাকলে, ক্লিয়ার, সেম সেন্সটার প্যাসিভ ফর্মটা আমরা ইউজ করতে যাচ্ছি। এখানে কি লিখে আছে, বাংলা বাক্যে অবশ্যই অথবা নিশ্চয়ই থাকবে, নির্দিষ্ট ক্রিয়া থাকবে, তার সাথে যদি ছো থাকে এবং কর্তা যদি বাক্যে না থাকে, তাহলে আমরা কি করব, তার প্যাসিভে লিখব। আমাদের প্যাসিভের মাস্ট, পারফেক্ট টেন্সের মাস্টের ব্যবহারে প্যাসিভ, আমরা কি জানি, প্যাসিভের ক্ষেত্রে কি হয়, হ্যাজ, হ্যাভ, বিন, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, বইটি অবশ্যই পড়া হয়েছে, তাহলে কে পড়েছে নেই, কে পড়েছে নেই। আসলে ব্যাপারটা এরকম, তুমি অবশ্যই পড়েছ বইটি, অ্যাক্টিভে, যখন কর্তা নিজে কাজ করে, তুমি কর্তা নিজে, তুমি অবশ্যই পড়েছ বইটি, বইটি তখন কোথায় থাকবে, অবজেক্টে, তাই না, এইখানে থাকবে। যখন দেখলাম আমাদের বাক্যে সাবজেক্ট নেই, ফলে আমাদের বাক্যটা তো সাবজেক্ট না থাকলে কিছু দিয়ে তো শুরু করব, তখন আমরা অবজেক্টটাকেই, বইটাকেই আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম, এই যে বইটি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এখানে ট্রান্সলেশন করব কিভাবে, দ্য বুক, ফলো করো, দ্য বুক, এটা আমাদের কাছে সাবজেক্ট হয়ে বসে গেল। ক্লিয়ার? তারপরে কি রয়েছে, এই ফর্মটা বসিয়ে দাও, যেহেতু এখানে সাবজেক্ট নেই প্যাসিভ ফর্মে হবে মাস্ট হ্যাভ বিন, ফর্মটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম, মাস্ট হ্যাভ বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম, পড়া, পড়ায় ভার্বের থার্ড ফর্ম কি হবে, রেড, এটা ভিত্রি। তাহলে কি হলো, দ্য বুক মাস্ট হ্যাভ বিন রেড। ঠিক আছে, তাহলে আমরা কখন প্যাসিভ শেষ করব, প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব কোন সেন্সে, যখন দেখব যে বাক্যটির মধ্যে কর্তা নেই, তখন আমরা বুঝে নিব অবজেক্টটা সাবজেক্টে এনে তার প্যাসিভ স্ট্রাকচার বসিয়ে আমরা বাক্যটার অর্থটা প্রকাশ করব। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমাদের এটা অ্যাক্টিভ সেন্স, এটা প্যাসিভ সেন্স, এটা ক্লিয়ার ব্যাপারটা? আর একটা বাক্য তোমরা নিতে পারো এখানটায়, দেখো, ছেলেটিকে অবশ্যই জানানো হয়েছে।
এই একটি বাক্য লিখলাম আমরা, ঠিক আছে। তাহলে অবশ্যই আছে, কে জানিয়েছে নাই। এটা যদি অ্যাক্টিভে থাকতো তাহলে এখানে একটা সাবজেক্ট থাকতো যে কাজটা করেছে। যেমন মনে করো আমি অবশ্যই জানিয়েছি ছেলেটিকে, তাহলে এই ফর্মে লিখতাম অ্যাক্টিভে। কিন্তু এইখানটায় কে কাজটা করেছে সে নেই, তার মানে ওই যে ছেলেটিকে অবজেক্ট ছিল তাকে সাবজেক্টে এনে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে ছেলেটিকে অবশ্যই জানানো হয়েছে, তাহলে এর ট্রান্সলেশনটা কি হবে? দ্য বয়। এইবার দেখো এই ফর্মটা, প্যাসিভ ফর্মটা লিখে দাও, মাস্ট হ্যাভ বিন ইনফর্মড। তাহলে এটা আমার ভিত্তি, তাই না? তাহলে দ্য বয় মাস্ট হ্যাভ বিন ইনফর্মড, ছেলেটাকে অবশ্যই জানানো হয়েছে। তাহলে আমরা কখন অ্যাক্টিভ আর কখন প্যাসিভ ইউজ করছি? মাস্ট যখন পারফেক্ট সেন্স দিচ্ছে তারই উদাহরণগুলো এখানে আমরা দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? এখন যদি মনে করো যে এই বাক্যগুলো কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবে, মনে করো এখানে আমরা লিখব ছেলেটিকে খবরটি দেওয়া হয় নাই, ছেলেটিকে অবশ্যই খবর দেওয়া হয়নি। তাহলে আমরা কি জানি? এটা আমাদের কাছে হেল্পিং ভার্ব। তাহলে আমরা জানি নট কোথায় বসে? এখানে বসে, তাই না? হেল্পিং ভার্বের পরে। তাহলে দ্য বয় মাস্ট নট হ্যাভ বিন ইনফর্মড নাবাচক হয়ে গেল, ছেলেটিকে অবশ্যই জানানো হয়নি। এবার যদি মনে করো ইন্টারোগেটিভ করবে, ছেলেটিকে কি অবশ্যই জানানো হয়েছে বা জানানো হয়নি? তার মানে তখন আমার এই যে হেল্পিং ভার্বটা, এইটা তখন আমার সাবজেক্টের এখানে আগে এসে বসে যাবে। আমরা ইন্টারোগেটিভ বাক্য কিভাবে করি? হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসিয়ে দিই, তখন আমাদের সেটা ইন্টারোগেটিভ ফর্ম হয়ে যায়, তাই না? তাহলে মাস্ট দ্য বয় হ্যাভ বিন ইনফর্ম, ছেলেটিকে কি অবশ্যই জানানো হয়েছে। ক্লিয়ার? ইন দিস ওয়ে, তার মানে আমরা ইন্টারোগেটিভে কিভাবে করব? মাস্টকে আগে আনলাম, তারপরে যা যা আছে পরপর বসিয়ে দাও, তারপরে সব পরপর বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ইনফর্মড, যা যা আছে পরপর আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা আমার ভিত্তি হয়ে গেল। তাহলে দেখো, মাস্ট দ্য বয় হ্যাভ বিন ইনফর্ম, ছেলেটিকে কি অবশ্যই জানানো হয়েছে, ইন্টারোগেটিভ। তাহলে আমার যদি একবার একটা স্ট্রাকচার জানা হয়ে যায় তাহলে তাকে নাবাচক করতেও আমাদের অসুবিধা নাই, আমরা নটটাকে হেল্পিং ভার্বের পরে বসাতে হয় জানি, বসিয়ে দিলে নাবাচক হয়ে যাবে। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় হেল্পিং ভার্বটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে চলে আসবো, এটা আমাদের হেল্পিং ভার্ব, এটা আমাদের সাবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? সাবজেক্ট বলতে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় যখন আমাদের বাক্যে সাবজেক্ট থাকে না। আসলে ব্যাপারটা এই রকম, আমরা কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই গঠনটা পেলে আমরা কি বুঝবো? এটা অ্যাক্টিভে আছে, এই গঠনটা আমাদের অ্যাক্টিভ গঠন। কেন? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অর্থাৎ এই রকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাওয়া মানেই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট নিজে কাজ করছে। ক্লিয়ার? তাই আমরা এটাকে অ্যাক্টিভ বলবো। মনে করো এই সাবজেক্টটা নেই, সাবজেক্ট বাক্যে বসানো মানে উজ্জ্ব রাখা আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে গুরুত্বপূর্ণ না, কাজটাই এখানে গুরুত্বপূর্ণ। যখন কাজটা গুরুত্বপূর্ণ তখন কাজটাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, বসিয়ে তোমার বাক্যটা লিখতে হবে। তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্যাসিভ। তার মানে যখন আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাবো, তারপরে এখানটায় ভার্বের প্যাসিভ ফর্ম বসাবো, তখন সেই বাক্যটা আমাদের কি হয়ে যাবে? ভার্বের প্যাসিভ ফর্ম বসিয়ে দেব টেন্স অনুযায়ী, তখন সেটা আমাদের কাছে প্যাসিভ স্ট্রাকচার হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা কিন্তু বাংলা বাক্যগুলোকে খুব সহজেই তোমরা ট্রান্সলেট করতে পারবে। তোমরা জাস্ট আমি যেভাবে করিয়ে যাচ্ছি সেভাবে ফলো আপ করো। ওকে? তাহলে দেখো, যদি তোমাদের এই সেন্টেন্স গঠনগুলোতে আমাদের এই ভার্বের ব্যবহার প্রয়োগ কিভাবে হচ্ছে, কখন হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্ট বক্স আছে, সেখানে অবশ্যই উল্লেখ করো, আমি সেখানে নিশ্চয়ই আছি, উত্তর দেব। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার করব, কারণ আমাদের উদ্দেশ্যটা কি? যে কোনো ভাবে হোক আমরা
নির্দিষ্ট সময়সীমার মধ্যে লেখা এবং বলাটা শিখে নেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার ব্যাপারটা? আর আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও হয়তো হেল্প করছে। যদি করে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, যাতে অন্য ছাত্ররাও আমাদের এই ক্লাসগুলি থেকে বেনিফিট আর্ন করতে পারে। ঠিক আছে? স্টে ওয়েল, হ্যাভ এ গুড ডে।